কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে ফলো করতে চাইছেন বিজেপি সিপিএম? বিরোধীরা যদি এত ক্ষমতাবান হয় তাহলে উনি চাকরির পদটা ছেড়ে দিন। উনি যে পদে আছেন, বিরোধীরাই চালাক, সিপিএম চালাক, বিজেপি চালাক, যে চালাবে চালাক। উনি মুখ্যমন্ত্রী, উনি পরীক্ষা নিচ্ছেন, ওনার শিক্ষামন্ত্রী জেলে, ওনার এসএসসির তৎকালীন চেয়ারম্যান জেলে, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি জেলে, আর উনি বলছেন বিরোধীরা এ করছে। সব চাকরির তদন্ত হয়, 90% লোকেরই চাকরি যায়। উনি দুর্নীতিটা যখন করেছেন তখন তো ভাবেননি যে যোগ্যদের কি হবে। যখন অযোগ্যদের ধরা পড়েছে, কোর্ট যখন অযোগ্যদের ধরে ফেলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তখন উনি ভাবেননি, তখন উনি বলেছেন আমি সুপ্রিম কোর্টে বুঝে নেব। যখন উনি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অযোগ্যদের চাকরি বাঁচাতে চেয়েছিলেন, তখন উনি যোগ্যদের কথা ভাবেননি। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন মামলা হচ্ছে, তখন উনি কোনো যোগ্যদের তালিকা দেননি। ওবিসি মামলায় স্পেশাল বেঞ্চ বলে দিয়েছে আপনারা কেন নিয়োগ করছেন না। 2010-এর আগে যে সমস্ত ওবিসি আছে, নিয়োগে তো কোনো বাধা নেই। আর এদিকে উনি বলছেন যে ওবিসি মামলার জন্য নাকি নিয়োগ আছে। বেসিক যদি কারোর নীতি নৈতিকতা থাকতো তাহলে সে দুর্নীতিটাই করতো না। তাই জন্য পদত্যাগও উনি করবেন না। ওনাকে আমি বলছি, বিকাশ বাবু বলেছে রসগোল্লা খাবে, আমি বলছি আমি ওই মামলা বিনা পয়সায় করে দেবো। এসএসসি দাবি করলো যে 3 মাসের মধ্যে সমস্ত পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী তো পুরো উল্টো দাবি করেছিলেন, কি বলবেন? দেখুন, এটা তো প্রথম দিন থেকেই এই নিয়োগ দুর্নীতির কেসে হয়েই চলেছে। রাজ্য সরকার এক কথা বলছে, পর্ষদ এক কথা বলছে, এসএসসি এক কথা বলছে, নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই, এবং তাই জন্যই আজকে যোগ্যরা সাফার করছে, যারা বঞ্চিত তারা সাফার করছে। কিন্তু এটাও আবার সত্যি যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কখনোই বলেনি 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যেটা হাইকোর্ট বলেছিলেন তার ওনার ডিভিশন বেঞ্চের অর্ডারে, যে লোকসভা ইলেকশনের 15 দিনের মধ্যে এই প্রক্রিয়াটাকে শুরু করতে হবে। তারপরে সুপ্রিম কোর্টে মামলা চলেছে, তাই ইমিডিয়েট এই প্রক্রিয়া শুরু করতে হবে এবং স্বচ্ছতা সহকারে যত দ্রুততার সঙ্গে স্বচ্ছতা মেনে নিয়োগ করা যায় প্রক্রিয়া, তার ব্যবস্থা নিতে হবে। স্কুল সার্ভিস কমিশন একটি অটোনমাস বডি, সরকার সেখানে কখনো ইন্টারফেয়ার করে না, মুখ্যমন্ত্রী বলছেন গতকাল। ঠিকই তো বলেছেন, ইন্টারফেয়ার করে না, করা উচিত না, কিন্তু উনি ইন্টারফেয়ার করেছেন। কবে করেছেন? 2019 সালে এসএসসি কে তত্ত্বাবধানকে জন্য, কাকে চাকরি দেবে সেই করার জন্য পার্থ চ্যাটার্জির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন, যেই কমিটি সমস্ত বেআইনি চাকরি দিয়েছেন এবং সেটা প্রমাণিত। এবং বাক কমিটিও বলেছে এই কমিটি গঠন বেআইনি, হাইকোর্টও বলেছে, সুপ্রিম কোর্টও বলেছেন। কমিটি গঠনের মাধ্যমেই যত রাজ্যের দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি বিচার ব্যবস্থাকে সম্মান রেখেই বলছেন, তিনি এই রায় মানতে পারছেন না। দেখুন, রায়কে কেউ নাও মানতে পারেন, রায়কে নিয়ে উনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু যতক্ষণ না এই রায়ের কোনো স্থগিতাদেশ বা খারিজ হচ্ছে, উনি রায় মানতে বাধ্য। যদি না মানেন তাহলে কোর্টের অবমাননা। মুখ্যমন্ত্রী বলছেন যখন এই কেস করা হলো তখন যারা কেস করলেন তারা ভাবেননি যে যারা যোগ্য বা অযোগ্য তাদের কি হতে পারে। তিনি পরোক্ষভাবে বিকাশ বাবুকেও তিনি আক্রমণ করেছেন, বলেছেন যে তাকে নোবেল দেওয়ার রেকমেন্ড তিনি করবেন। দেখুন, উনি দুর্নীতিটা যখন করেছেন তখন তো ভাবেননি যে যোগ্যদের কি হবে। যখন অযোগ্যদের ধরা পড়েছে, কোর্ট যখন অযোগ্যদের ধরে ফেলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তখন উনি ভাবেননি, তখন উনি বলেছেন আমি সুপ্রিম কোর্টে বুঝে নেব। যখন উনি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অযোগ্যদের চাকরি বাঁচাতে চেয়েছিলেন, তখন উনি যোগ্যদের কথা ভাবেননি। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন মামলা হচ্ছে, তখন উনি কোনো যোগ্যদের তালিকা দেননি। তাতেই বোঝা যাচ্ছে যে উনি কোনোদিনই যোগ্যদের কথা ভাবেননি। আর আমরা মামলা করেছি যারা বঞ্চিত এই দুর্নীতির জন্য, তারা এসেছিল, তারা সুবিচার চেয়ে তারা হাইকোর্টে আমাদের কাছে এসেছিল, আমরা তাদের হয়ে কোর্টে সওয়াল করেছি। রাজ্য সরকারেরও উকিল ছিল, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরও উকিল ছিল, সবাই সওয়াল করেছেন। এবার সওয়াল করে কোর্ট দেখেছে যে বিশাল পরিমাণ দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতিকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এসএসসি, এর ফলে পুরো প্রক্রিয়াটাকেই বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট। মুখ্যমন্ত্রী বলছেন তার কাছে এখন 1 লক্ষ ভ্যাকেন্সি স্কুল এবং কলেজে রয়েছে, কিন্তু এই কেসটার জন্য তিনি সেটি করতে পারছেন না। প্রথমত, এই কেসের সঙ্গে নতুন নিয়োগের কোনো সম্পর্ক ছিল না। নতুন নিয়োগ করাই যেত, এই কেসের সঙ্গে নতুন নিয়োগ আজকে করারও কোনো বাধা ছিল না, অতীতেও নতুন নিয়োগ করার কোনো বাধা ছিল না। এটা হলো নিয়োগ না করার একটা পরিকল্পনা। বরঞ্চ কোর্ট যখন নিয়োগ দেওয়ার কোনো অর্ডার দিচ্ছে, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চ যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, কারণ নিয়োগ করার ওনাদের কোনো ইচ্ছাই নেই। যেমন ওবিসি মামলায়
স্পেশাল বেঞ্চ বলে দিয়েছে আপনারা কেন নিয়োগ করছেন না, 2010-এর আগে তো সমস্ত ওবিসি আছে, নিয়োগে তো কোনো বাধা নেই। আর এদিকে উনি বলছেন যে ওবিসি মামলার জন্য নাকি নিয়োগ আটকে আছে। সম্পূর্ণ মিথ্যে কথা, শুধু একটাই প্রকার যে নিয়োগ করব না, শুধু এরকম কথা বলবো, এর বাইরে কোনো সত্যি না। তিনি বিরোধীদের আক্রমণ করে বলছেন বিরোধীরা এই পশ্চিমবঙ্গের এডুকেশন যে সিস্টেম সেটাকে কোলাপস করার চেষ্টা করছে। বিরোধীরা যদি এত ক্ষমতাবান হয় তাহলে উনি চাকরির পদটা ছেড়ে দিন। উনি যে পদে আছেন, বিরোধীরাই চালাক, সিপিএম চালাক, বিজেপি চালাক, যে চালাবে চালাক। উনি মুখ্যমন্ত্রী, উনি পরীক্ষা নিচ্ছেন, ওনার শিক্ষামন্ত্রী জেলে, ওনার এসএসসির তৎকালীন চেয়ারম্যান জেলে, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি জেলে, আর উনি বলছেন বিরোধীরা করছেন। পুরো শিক্ষা ব্যবস্থাকে উনি দুর্নীতিগ্রস্তে পরিণত করেছেন। স্যার, মুখ্যমন্ত্রী বলেছিলেন বা তৃণমূল সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবে, কেন ডবল ডবল চাকরি চলে গেল? কারণ উনি একটা মুঠোতে বিশ্বাস করেন, ওনার দল টাকা দিন চাকরি নিন। এবং 2011 সাল থেকে যে কোনো স্ফিয়ার, এটা তো শুধু শিক্ষা দেখছেন, যে কোনো স্ফিয়ারে যত চাকরি হয়েছে তার 90%ই ভুয়ো বেআইনি টাকা নিয়ে চাকরি, 10% জেনুইন চাকরি। এবং এই 90%-র জন্য প্রচুর লাখ লাখ ছেলে বঞ্চিত হয়েছে যারা চাকরি পায়নি। যদি সব চাকরির তদন্ত হয়, 90% লোকেরই চাকরি যাবে। 2001 সালে তৎকালীন এনডিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৎকালীন সময় প্রতিরক্ষা মন্ত্রী যিনি ছিলেন জর্জ ফার্নান্ডেস, তার এগেনস্টে তিনি বলেছিলেন তিনি দুর্নীতি করেছেন এবং তিনি তৎকালীন সময় এনডিএ থেকে বেরিয়েও গিয়েছিলেন। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার আমলেই এত বড় শিক্ষায় দুর্নীতি। বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী থেকে তাকে পদত্যাগ করা উচিত, কি বলবেন? যদি কোনো নীতি নৈতিকতা কারোর থাকে তাহলে একদিনও মুখ্যমন্ত্রী থাকা উচিত না। ওনার নীতি নৈতিকতার কারণেই ওনার রেজিগনেশন দেওয়া উচিত, অভিযোগ। কিন্তু বেসিক যদি কারোর নীতি নৈতিকতা থাকতো তাহলে সে দুর্নীতিটাই করতো না। তাই জন্য পদত্যাগও উনি করবেন না, কারণ বেসিক যে নীতি একটা দলের বা একটা কারোর থাকা উচিত সেটা নেই। কারণ নীতি নৈতিকতা থাকলে কেউ এরকম লার্জ স্কেল দুর্নীতি করবে না, চাকরি চুরি করবে না, টাকা দিয়ে চাকরি দেবে না। শেষ প্রশ্নে আসবো একেবারে। তিনি গতকাল বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকেও তিনি আক্রমণ করলেন এবং তিনি বললেন সিপিএম এর আমলে এই চিরকুটে চাকরি হয়েছে। এই বারবার দায় ঠেলাঠেলি কেন? সিপিএম এর আমলে চিরকুটে চাকরি হয়েছে, ভালো কথা তো। উনি তো এখন মুখ্যমন্ত্রী, উনি একটা চাকরি বার করুক, চাকরি খারিজ করুক, উনি বার করবেন যে সিপিএম এর আমলে অমুক লোক চিরকুটে চাকরি পেয়েছে, আমি মামলা করবো যাতে ওনার চাকরি খারিজ হয়। কিন্তু তার আগে বার করতে বলুন কে সিপিএম এর আমলে চিরকুটে চাকরি পেয়েছে। এরকম বাতাসে ভাসিয়ে ফালতু মানে বাজার গরম করা কথা বলে লাভ নেই। ওনাকে আমি বলছি, বিকাশবাবু বলেছে রসগোল্লা খাবে, আমি বলছি আমি ওই মামলা বিনা পয়সায় করে দেবো, শুধু বার করতে বলুন কে চিরকুটে চাকরি পেয়েছে, সেটা আগে বার করতে বলুন। উনি দুর্নীতিটা যখন করেছেন তখন তো ভাবেননি যে যোগ্যদের কি হবে। যখন অযোগ্যদের ধরা পড়েছে, কোর্ট যখন অযোগ্যদের ধরে ফেলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তখন উনি ভাবেননি, তখন উনি বলেছেন আমি সুপ্রিম কোর্টে বুঝে নেব। যখন উনি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অযোগ্যদের চাকরি বাঁচাতে চেয়েছিলেন, তখন উনি যোগ্যদের কথা ভাবেননি। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন মামলা হচ্ছে তখন উনি কোনো যোগ্যদের তালিকা দেননি।